স্বাগত ডিবিসির সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। এবার জানাবো খবরের বিস্তারিত। পৌষের দ্বিতীয়ার্ধে রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের আরো খবর জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই আমাদের চুয়াডাঙ্গার সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছে। সেলিম, শীতের দাপটে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের কি চিত্র দেখছেন জানাবেন, এবং শীত বস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? সামিয়া, গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 9.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সেটি কিন্তু আজকে 1 ডিগ্রি বেড়ে কিন্তু 10.8 ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু মানুষের শীতের যে তীব্রতা সেটি কিন্তু কোনো অংশে কমেনি। উত্তরের হিম বাতাসের কারণে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে আমরা দেখেছি, বিভিন্ন রাস্তা ঘুরে দেখেছি, শ্রমজীবী যারা মানুষ রয়েছে তারা বাইরে বের হতে পারছে না। বাইরে বের হলেও কিন্তু শীতের কারণে তারা ঠিকমতো কাজে যেতে পারছে না। আমরা এখন একটু কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে একটু কথা বলতে চাই। আপনি বলবেন যে প্রচন্ড শীতে আপনাদের কাজের কি সমস্যা হচ্ছে? জি স্যার, আমাদের তো ঠিক মতন ভাড়া বুঝতে হয় না। আমরা তো 3 বেলা ভাড়াটাও পেট পুষে খাতে পারি না। আমরা খুব গরিব মানুষ, আমাদের ঠান্ডায় কেউ ভাড়া বুঝতে হয় না স্যার। সামিয়া, আপনি শুনছিলেন যে আসলে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু বেশ বিপাকে রয়েছে। তারা বাইরে বের হচ্ছে, কিন্তু কাজের সন্ধানে বের হচ্ছে, কিন্তু কাজ পাচ্ছে না। এই শীতে আপনারা এখন পর্যন্ত কোনো কম্বল টম্বল পেয়েছেন কিনা? না বাবা, না পাইনি আমি। এখনো এসেছেই না কেউ? না, কেউ আসেনি। সামিয়া, আসলে এই যে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা যেটি বলছে, এখন পর্যন্ত সরকারিভাবে যে ধরনের কম্বল দেওয়ার কথা সেটি কিন্তু এখনো দেয়নি। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে ইতিমধ্যে 10,000 কম্বল বিতরণ হয়েছে, 12 লক্ষ টাকার কম্বল বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয় পত্র কিন্তু প্রেরণ করা হয়েছে। তো সামিয়া, এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গার শীতের খবর জানছিলাম আপনার মাধ্যমে। শীতের আরো খবর জানবো আমাদের আরেক সহকর্মী শাহ ইমনের কাছ থেকে, যিনি যুক্ত হয়েছেন রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে। ইমন, শীতের তীব্রতা সামনের দিনগুলোতে আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস থেকে কি পূর্বাভাস দেওয়া হচ্ছে জানাবেন? সামিয়া, আপনি জানেন যে ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস আমাদের শীতের তীব্রতা কিছুটা বেশি থাকে। তো গত 2 দিন থেকে সারা দেশের পাশাপাশি রাজধানীতেও হঠাৎ করেই গতকাল থেকে শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার তাপমাত্রা খুবই কমে গেছে। আজকেও সূর্যের দেখা মিলেনি এখন পর্যন্ত, মধ্য দুপুর হতে লাগলো। তো আবহাওয়া অফিসে আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া কর্মকর্তা ব্রিফ করেছে। তো উনি যেটি জানিয়েছেন যে সারা দেশের উপর দিয়েই প্রায় 4 থেকে 5টি বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই শৈত্যপ্রবাহ আগামী 3 থেকে 4 দিন এই পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদের জানানো হয়েছে। এবং আরও একটি তথ্য বলি আপনাকে, সেটি হচ্ছে যে রাজধানীতে আজকে তাপমাত্রা ছিল 13 ডিগ্রি, আর পাশাপাশি ঢাকার বাইরে পঞ্চগড়ে, তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি তাপমাত্রা ছিল। এই তাপমাত্রা রাতের দিকে আরেকটু কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তর আরও একটি তথ্য দিয়েছে যে এই মাসেই, আগামী জানুয়ারি মাসে 3 থেকে 4টি মৃদু এবং তীব্র শৈত্যপ্রবাহ আরো বয়ে যেতে পারে। তবে আগামী 7 তারিখ পর্যন্ত রাজধানীতে আবহাওয়ার খবর, শীতের খবর জানছিলাম আপনার মাধ্যমে। আজ কিছুক্ষণ ঘন্টা খানেক আগে কিন্তু সিলেট, ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এ বিষয়ে আবহাওয়া অফিস কোনো তথ্য দিয়েছে কিনা জানাবেন? আচ্ছা, আমি এই মুহূর্তে আছি আবহাওয়া অফিসে। এটা এর পার্শ্ববর্তী একটি ভবনে, এটা হচ্ছে ভূমিকম্প নিরূপণের যে ভবন রয়েছে, আমরা সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আজকে যেহেতু বন্ধের দিন, কর্মকর্তাদের পাইনি। কিছুক্ষণ পরে কর্মকর্তারা আসলে আমরা হয়তো এই ভূমিকম্পের যে মাত্রা কি পরিমাণ ছিল সেটা আপনার পরবর্তীতে জানাতে পারবো। তবে আমরা বিভিন্নভাবে তথ্য পেয়েছি যে বাংলাদেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ইমন, নিশ্চয়ই এই বিষয়ে আরো তথ্য থাকলে আমরা পরবর্তীতে ভূমিকম্পের মাত্রা এবং অন্যান্য তথ্য জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমনের ভরা মৌসুমে রাজধানী সহ দেশের চালের বাজার অস্থির হয়ে উঠেছে। নিয়ন্ত্রণহীনভাবে বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। খোদ চাল বিক্রেতারাই বলছে এত দামে চাল তারা কোনো কালই বিক্রি করেনি। দিনাজপুরে চালের বাজারে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। 68 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া খুচরায় কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে 8 থেকে 10 টাকা। বাজারে চালের এমন উচ্চ মূল্যে ক্ষুব্ধ ক্রেতা। চালকল মালিকরা বলছেন বাজারে ধানের উচ্চ মূল্যের প্রভাব পড়েছে চালের বাজারে। গত বছরের তুলনায় প্রায় 400 টাকা বেশি দরে তাদের ধান কিনতে হচ্ছে।
এদিকে নওগাঁয় প্রকারভেদে কেজিতে 4 থেকে 10 টাকা বেড়েছে চালের দাম। মিল মালিকরা বলছেন, মৌসুমের শুরু থেকেই ধানের বাজার চড়া। সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার কথা জানান তারা। তবে বাজার নিয়ন্ত্রণে আসলে মিল মালিকরা সরকারি গুদামে ধান দিতে আগ্রহী হবে বলে জানান তারা। এদিকে গত প্রায় 15 দিন যাবৎ রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট এবং নাজিরশাইল চালের দাম। মিনিকেট 78 থেকে 80 টাকা, নাজিরশাইল 75 থেকে 85 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে 1 টাকা বেড়ে পাইজাম 60 টাকা, আটাশ 58 থেকে 60 টাকা এবং স্বর্ণা 52 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কেজিতে 10 থেকে 12 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি। সোনালী মুরগি কেজিতে 20 থেকে 25 টাকা বেড়ে 340 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 8 টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। 1 লিটার এবং হাফ লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম, তবে 2 এবং 5 লিটারের বোতল মিলছে। ঢাকা, সিলেট ও কুমিল্লা সহ দেশের কয়েক জায়গায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। সকাল 10টা 35 এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 4.9। উৎপত্তিস্থল মিয়ানমারে, তবে বাংলাদেশে প্রবেশ করতে করতে এর মাত্রা কমে আসে। কয়েক সেকেন্ডের ভূকম্পনে আতঙ্কিত হয়ে বাসা বাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন অনেকে, তবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে উপাচার্যকে 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর উপাচার্যের বাসভবনের সামনে তারা এই হুঁশিয়ারি দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, উপাচার্যকে 72 ঘন্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, তা না হলে কঠোর কর্মসূচিতে যাবেন তারা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করতে তার বাসভবনে গেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার সকালে 20 জন পুলিশ কর্মকর্তার একটি দল ইউন সুক ইয়োলের বাসভবনে পৌঁছায়। গেল মাসের শুরুতে বেআইনিভাবে সামরিক আইন জারির কারণে অভিশংসিত হন ইউন সুক। মঙ্গলবার সিওলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত ইউনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সামরিক আইন জারির বিষয়টি তদন্ত করতে ইউন সুক ইয়োলকে সমন পাঠানোর পর তিনি তা প্রত্যাখ্যান করায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে ইউন সুক ইয়োলের গ্রেপ্তারের প্রতিবাদে বাসভবনের সামনে বিক্ষোভ করছেন সমর্থকরা। ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামবে একাধিক জায়ান্ট ক্লাব। ইতালিয়ান সুপার কোপায় আছে বিগ ম্যাচ। সেমিফাইনালে মুখোমুখি হবে এসি মিলান ইউভেন্টাস। খেলা শুরু রাত 1টায়। লা লিগায় খেলা আছে রিয়াল মাদ্রিদের। ঠিক রাত 2টায় অ্যাওয়ে ম্যাচে লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ইতালি সুপার কাপের সেমিফাইনাল সৌদি আরবে। রিয়াদে বিগ ম্যাচের জন্য প্রস্তুত ইউভেন্টাস। ফাইনালে যেতে হলে হারাতে হবে এসি মিলানের মতো ক্লাবকে। লিগে হোম অ্যাওয়ে শেষ 2 ম্যাচেই গোলশূন্য ড্রতে শেষ করেছে ইউভেন্টাস মিলান। তবে খেলা যেহেতু নকআউট, তাই এবার আর সেই সুযোগ নেই। যারা জিতবে তারাই ইন্টার মিলানের মুখোমুখি হবে ইতালি সুপার কাপের ফাইনালে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার হঠাৎ ছন্দ পতনের মাঝে আরও বেশি জ্বলে উঠেছে মাইটি মাদ্রিদ। যদিও এখনও টেবিল টপে ওঠা হয়নি লস ব্লাঙ্কোদের, তবে ভ্যালেন্সিয়াকে হারিয়ে দিলে নগর প্রতিদ্বন্দ্বী আথলেটিকোকে সরিয়ে চূড়ায় বসবে আনচেলত্তির ছেলেরা। রাতের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে যাবে মাদ্রিদ। সেটা কিছুটা দুশ্চিন্তার বিষয়, কারণ এই ভেন্যু থেকে শেষ 2 ম্যাচে মোটে 1 পয়েন্ট পেয়েছে ভিনি এমবাপেরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।